বাংলাদেশে প্রবেশে কড়াকড়িতে বিপাকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা শিথিলের দাবিতে কলকাতা হাই কমিশনের সামনে ভারতীয়দের ভিড়। প্রবাসী নাগরিকদের সৌদি আরবে জমি কেনার নতুন সুযোগ লুফে নিতে আগ্রহী বাংলাদেশি বিনিয়োগকারীরা। স্বাগত প্রবাসী সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বাংলাদেশে প্রবেশাধিকার না পেয়ে বিপাকে পড়েছেন বহু ভারতীয় নাগরিক। জড়ো হয়েছেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে। তারা জানান, বাংলাদেশে প্রবেশাধিকার না পেলে অনেকেই জীবিকা হারিয়ে আর্থিক সংকটে পড়বেন। দ্রুত ভিসা জটিলতা দূর করে বাংলাদেশে প্রবেশের সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। সীমান্তে বাংলাদেশিদের ভারতে প্রবেশ বা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র। ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ভিড় করেছেন ভারতীয় নাগরিক। তাদের অভিযোগ, প্রবেশের অনুমতি না দিয়ে সীমান্ত থেকেই ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আরোপ করেছেন ভ্রমণ বিধিনিষেধও। আমার এই পাসপোর্ট করে তাই আমার দু চারটা খাবার দাবার নিয়ে আমি টুকটুক করে যাওয়া আসা করতাম। ভুক্তভোগীদের দাবি, তারা দীর্ঘদিন পশ্চিমবঙ্গ থেকে শাড়ি, থ্রি পিস, চকলেট সহ নানা পণ্য বাংলাদেশে সরবরাহ করে জীবিকা নির্বাহ করে আসছেন। খুবই বিপদের মধ্যে আছে, একটু যদি এটা তুলে নেয় যা 200-300 টাকা হয়, আসলে গেলি পরে এইখানেই খায় না। ছেলেটা তুলে নেয় তাহলে আমরা একটু কর্ম করে খাতে পারবো। বাংলাদেশে প্রবেশে কড়াকড়ি আরোপ ও ভ্রমণ সংক্রান্ত শর্ত কঠোর হওয়ায় বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের এসব মানুষ। জানান, প্রবেশাধিকার না পেলে আর্থিক সংকটে পড়বেন তারা। আমাদের পাসপোর্টটা ব্লক করে দিয়েছে, তাই আমরা বাংলাদেশের সরকারের কাছে বলতে চাচ্ছি যে আমাদের পাসপোর্টটা ব্লকের জন্য তুলে নেয়। আমরা এটা মিনতি করছি ওনার কাছে। এমন পরিস্থিতিতে সমাধান ও বাংলাদেশে প্রবেশের সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন ভারতীয় নাগরিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসী নাগরিকদের জমি কেনার সুযোগ দিচ্ছে সৌদি আরব। নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে এই সুযোগ লুফে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। জমি কেনার এই সুযোগ বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে বলে মত অনেকের। সৌদি আরব বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর জন্য শর্ত সাপেক্ষে জমি কেনার সুযোগ আরও সহজ করেছে। ইনভেস্টর গাইড 2026-এ প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী বিদেশি কোম্পানি ও বিনিয়োগকারীরা নির্ধারিত শর্ত পূরণ করে নিজেদের নামে জমি, আবাসন, বাণিজ্যিক ভবন সহ অন্যান্য স্থাপনা কেনাবেচা করতে পারবেন। সৌদি সরকারের ভিশন 2030 কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার লক্ষ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রিয়েল এস্টেট খাতকে আরও গতিশীল করা। নতুন নীতিমালার ফলে প্রবাসী বাংলাদেশিরাও সৌদি আরবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও বসবাসে আগ্রহী হচ্ছেন। সৌদি আরবের সরকারকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশি সহজে ওয়ার্ল্ড ব্যাপী সেই প্রবাসীদেরকে বিশেষ করে যে সুযোগ দিয়েছে ইনভেস্টর হয়ে এই দেশের নিজের নামে বাড়ি, গাড়ি, এভরিথিং, বিজনেস সবকিছু নিজের নামে করা যাবে। যদি আমরা বিনিয়োগ করি, আমার মনে হচ্ছে আমাদের 40 লক্ষ বাংলাদেশের ভিতরে কেউ না কেউ তো আমরা শুরু করতে হবে। তো আমার মনে হচ্ছে যে রিয়েল এস্টেটে একটা সুবর্ণ সুযোগ। আবেদনকারীদের নিজ দেশের বৈধ বাণিজ্যিক নিবন্ধন, প্রতিষ্ঠানের তথ্য সৌদি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। পাশাপাশি প্রয়োজন হলে সৌদি দূতাবাসের মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2 যুগ পর ক্ষমতায় এসে 9,38,000 কোটি টাকার এক সাহসী বাজেট ঘোষণা করল বিএনপি সরকার। উচ্চাভিলাষী এই বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং বিপর্যস্ত অর্থনীতির পুনরুদ্ধারে জোর দিয়েছেন অর্থমন্ত্রী। যেখানে কর কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা আছে ব্যবসা সহজ করার প্রতিশ্রুতিও। তবে রাজস্ব আদায় ও মূল্যস্ফীতি কমানোর বড় চ্যালেঞ্জ নিতে হবে বছর জুড়ে। দল হিসেবে অভিজ্ঞ বিএনপি এর আগে ক্ষমতায় থেকে 12 বছরে অর্থনীতির নানা চড়াই উতরাই পার করেছে দলটি। কিন্তু এত বছর পর দায়িত্ব নিয়ে এক ভঙ্গুর অর্থনীতি পেয়েছে উত্তরাধিকার সূত্রে, যা মেরামতের দায়িত্বে আছেন নতুন সব নেতৃত্ব। তবে অগ্রজ সাইফুর রহমানের মতো নিজের প্রথম বাজেটেই সাহসের পরিচয় দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 1 বছরে করেছেন 9,38,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা। কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমে দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই
নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি স্পিকার। ব্যয় সংস্থানে বরাবরের মতোই তার ভরসা জাতীয় রাজস্ব বোর্ড। মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে 6,04,000 কোটি আদায় করতে হবে এনবিআরকে। কর বহির্ভূত রাজস্ব 66,000 কোটি। বর্তমানে কর জিডিপির অনুপাত 6.8%, যা আমরা আগামী 2030-31 অর্থ বছরের মধ্যেই 9.6% এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব। প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। এবার বৈদেশিক ঋণে নির্ভরতা বাড়ছে সরকারের, তবে কমছে অভ্যন্তরীণ ঋণ নেওয়ার লক্ষ্য। অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনায় বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি, সবার জন্য উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা সহ 10টি অগ্রাধিকার নির্ধারণ করেছে সরকার। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবার কর ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। সাধারণ মানুষের উপর চাপ কমাতে নিত্যপণ্য সহ বেশ কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে মূল্যস্ফীতিকে 7.5% বেঁধে রাখতে চান আমির খসরু মাহমুদ। কিন্তু সেই লক্ষ্য কিভাবে পূরণ হবে তার কোনো নীতি কাঠামো দেখা যায়নি বাজেট প্রস্তাবনায়। কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। সরকার এবার নজর দিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে। আশা করা হচ্ছে এর বাস্তবায়নের মাধ্যমে আগামী 1 বছরে অর্থনীতির গতি ফিরবে, অর্জিত হবে 6.5% প্রবৃদ্ধি। মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে বিভিন্ন রাজস্ব ছাড় ও সামাজিক সুরক্ষা কর্মসূচির উপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। বছরের সম্পূরক বাজেট প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার উপর শুল্ক কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কমাবে, ভোক্তারা লাভবান হবে। ধান, চাল, গম, আলু, রসুন, আদা, চিনি, লবণ, ভোজ্য তেল, বীজ সহ 60টি পণ্যের উপর উৎসের করের হার 0.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আমদানি করা শিশু খাদ্য সামগ্রীর উপর আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। 5% শুল্ক প্রত্যাহার করা হয়েছে জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া জাতীয় মশলায়। খেজুর আমদানিতে 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সোনা সরবরাহে উৎসে করের হার 5% থেকে কমিয়ে 0.5% করা হয়েছে। ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে 15% ভ্যাট ও 5% অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরির নতুন 9টি কাঁচামাল আমদানিতে রিয়ায়তি সুবিধা দিয়েছেন অর্থমন্ত্রী। আবার কিছু কিছু পণ্য ও সেবার উপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্ন স্তরের ক্ষেত্রে প্রতি 10 শলাকা 62 টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। মধ্যম সারির 1200 থেকে 1600 সিসির আমদানি করা গাড়ির উপর কর ভার 132.36% থেকে বাড়িয়ে প্রায় 156% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। কাজু বাদামের আমদানি শুল্ক যথাক্রমে 1% ও 5% থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। বিদেশি খাদ্য আমদানিতে শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। রড তৈরির বিভিন্ন উপকরণের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে আগামী অর্থ বছরে ব্যয় পরিকল্পনা করেছে সরকার, যেখানে বরাদ্দ বাড়ানো হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো জনবান্ধব খাতে। আগামী অর্থ বছরে এসব খাতে সবচেয়ে বেশি 2,79,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। বরাদ্দের বিচারে বাজেটে খুব একটা গুরুত্ব পায় না শিক্ষা খাত। হিসেব বলছে 2025-26 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল মাত্র 86,000 কোটি টাকা, যা জিডিপির 1.39%। এবার সেটি বাড়িয়ে 2% করা হয়েছে। 2026-27 অর্থ বছরে ব্যয় ধরা হয়েছে 1,36,000 কোটি টাকা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস
বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। এবারের বাজেটে সামাজিক অবকাঠামো খাতের বিশাল বরাদ্দ দেয়া হয়েছে 5.8%। জনপ্রশাসন ব্যয়ে খরচ হবে সরকারের সবচেয়ে বেশি অর্থ, মোট বাজেটের 15.1%। বরাবরের মতোই জনগণের করের অর্থের বড় অংশ সরকার ব্যয় করবে ঋণের সুদ পরিশোধে, 1,27,568 কোটি টাকা, যা মোট বরাদ্দের 13.5%। ভর্তুকি ও প্রণোদনায় 9.5% অর্থ ব্যয় হবে আগামী অর্থ বছরে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4.6%। এদিকে স্বাস্থ্য খাতেও এবার সুনজর দিয়েছেন অর্থমন্ত্রী। এই খাতে 62,846 কোটি টাকা খরচ করার পরিকল্পনা করেছেন তিনি, যা বরাদ্দের 6.7%। এছাড়া প্রতিরক্ষায় 3.8, কৃষিতে 3.2, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় 3.5%, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে 2.1% বরাদ্দ থাকবে 26-27 অর্থ বছরের বাজেটে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দীর্ঘদিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো সংস্কার। আর এই সংস্কারের কেন্দ্রে এবার বাজেটে সরকার রেখেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট জিডিপির 2%। বরাদ্দ বাড়ানো হয়েছে স্বাস্থ্য খাতেও। এবার শিক্ষার মান উন্নয়নে নজর দিয়েছে বিএনপি সরকার। কারিগরি শিক্ষা ও তথ্য প্রযুক্তির বিকাশে জোর দেওয়া হয়েছে বাজেটে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা আগামীতে পর্যায়ক্রমে জিডিপির 5% উন্নীত করার রূপরেখা দিয়েছে সরকার। এই জমিনের উপর দাঁড়িয়ে জোর দেওয়া হয়েছে দক্ষ জনশক্তি তৈরিতে। মেধা পাচার রোধ করে প্রবাসী মেধাবীদের দেশের গবেষণায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 6ষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা চালু এবং তৃতীয় ভাষা শেখার সুযোগ রাখা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য থাকছে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা। পাশাপাশি মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা ও শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর মতো উদ্যোগ। শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা যেমন জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে স্বাস্থ্য খাতকেও ঢেলে সাজানোর ঘোষণা এসেছে। সাধারণ মানুষকে মানসম্মত চিকিৎসা দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য এবার প্রস্তাব করা হয়েছে 69,409 কোটি টাকার বাজেট। প্রত্যেক নাগরিককে ই হেলথ কার্ড দেওয়ার পাশাপাশি জোর দেয়া হয়েছে জনবল নিয়োগে। অবিলম্বে 5,000 MBBS চিকিৎসক এবং নতুন করে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে, যার 80% হবেন নারী। এছাড়া জেলা সদর হাসপাতালেই কিডনি ডায়ালাইসিস ও করোনারি কেয়ার চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি জেলা হাসপাতাল ও সংশ্লিষ্ট সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। দুর্নীতি আর অব্যবস্থাপনার বৃত্ত ভেঙে শিক্ষা ও স্বাস্থ্য খাতের মহাপরিকল্পনা সফল হলে তা নাগরিক জীবনের মানদণ্ড বদলে দেবে। আত্মত্যাগী মানুষদের। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে 2026-27 অর্থ বছরের বাজেট আশাব্যঞ্জক। বিএনপি সরকারের প্রতিশ্রুতিমূলক বাজেট এটি। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিসিসিআই কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী হলেও এটি ব্যবসা ও বিনিয়োগ সহায়ক হবে। তবে বাজেটের সফলতা নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার উপর। বাজেটের রাজস্ব আদায়ের যে আকাশচুম্বী টার্গেট দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। নবনির্বাচিত বিএনপি সরকারের একটি প্রতিশ্রুতিমূলক বাজেট। ওনারা কিন্তু ক্ষমতায় আসার আগ থেকেও কিন্তু বলে এসছেন যে তারা একটা $1 ট্রিলিয়ন ইকোনমি 2034 সালের মধ্যে এবং আগামী 5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের জন্য এবং ইজ অফ ডুইং বিজনেসের জন্য ওনারা ক্লিয়ারলি ম্যানিফেস্টোতেও মেনশন করেছেন এবং তারই একটা সুদর্শন প্রতিফলন কিন্তু আমরা এই বাজেটের মধ্যে দেখতে পাচ্ছি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস।
দ্রুত হাসপাতালের ভর্তি রোগীদের সরিয়ে নিতে বলা হয়েছে। সিদ্ধান্তের বিপরীতে আপিলের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 27 মে সকালে মাত্র 3 ঘন্টায় একে একে ঝরে যায় 6 নবজাতকের প্রাণ। স্থান রাজধানীর মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড। ঘটনায় দায় কার? এই প্রশ্নে তদন্ত শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক তদন্ত কমিটি। তদন্তে আদ্দিন কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ায় শোকজ করা হয়। জবাবে সন্তুষ্ট না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। হাসপাতাল এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের উপর আপিলের কথা জানিয়েছে আদ্দিন কর্তৃপক্ষ। আইসিইউ সহ সার্জারির অনেকগুলো ক্রিটিক্যাল রোগী আছে, আমরা চাইলেই এক্ষুনি তাৎক্ষণিক সরাতে পারছি না। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত হাসপাতালের নিয়মিত কার্যক্রম অর্থাৎ সকল সেবা কার্যক্রম অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। ভর্তি রোগীর অবস্থা বুঝে দ্রুত ছেড়ে দিতে আর নতুন করে ভর্তি না নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। লাইসেন্স বাতিল মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠান এখন আর এই কাজ করার জন্য উপযুক্ত নয়। রোগী ভর্তি কেমন করে হবে? এর আগে মৃত 6 নবজাতকের প্রত্যেকের পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ ও আজীবন ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছিল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে ডক্টর শফিকুর রহমান এ মন্তব্য করেন। তিনি আরও জানান, ত্রুটি বা অপরাধ চিহ্নিত হলে ব্যক্তি পর্যায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এই সিদ্ধান্তে জনগণের ক্ষতি হয়েছে। শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত বলে তিনি জানান। খুলনার ময়লাপাতা মোড়ে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে হাসপাতাল ভবনের 14 তলায় আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিভিন্ন তলায় রোগী ও তাদের স্বজনরা জানালার গ্লাস ভেঙে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। বিদ্যুৎ না থাকায় লিফট বন্ধ হয়ে বিভিন্ন তলায় আটকা পড়েন রোগীর স্বজনরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারা মই দিয়ে বিভিন্ন তলা থেকে আটকে পড়াদের নামিয়ে আনেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে ভিতরে কয়েকশো রোগী ও তাদের স্বজনরা আটকা পড়েন বলে জানা গেছে। এ ছিল প্রবাসী সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।